হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সব পড়াশোনা করছো। তো আমরা অষ্টম শ্রেণীতে যেটা পড়াচ্ছিলাম কার্বন চ্যাপ্টারটা, তো সেই চ্যাপ্টারে আমরা আজকে আলোচনা করব হচ্ছে কার্বন ডাই অক্সাইডের যে গ্যাসটা তার ব্যবহার। তো এর আগের ক্লাসে আমরা কার্বন ঘটিত বিভিন্ন যৌগ সম্পর্কে জেনেছি, জীব জগতের মধ্যে অবস্থিত সেই সমস্ত কার্বন যৌগ, কিংবা হচ্ছে কি যে কার্বন যে মৌলটির যে বহুরূপতা সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। কার্বন মৌলটি বিভিন্ন রূপে কিভাবে থাকতে পারে জেনেছি। তো আজকের ক্লাসে আমরা চলে আসছি যে কার্বন ডাই অক্সাইড নামক গ্যাসটার মধ্যে তো কার্বন রয়েছে, সেই গ্যাসটা সম্পর্কে আমরা জানব এবং সেই গ্যাসটাকে কি করে তৈরি করা যায় সেটা আমরা আজকে বলবো। কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলেও শতকরা রয়েছে মাত্র 0.04%, অর্থাৎ 1%-এরও কম রয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা। কিন্তু এর কিন্তু প্রয়োজনীয়তা বা এর কার্যকারিতাটা কিন্তু অসীম, বিভিন্ন ক্ষেত্রে এর কার্যকারিতা রয়েছে। আমরা যদি সাধারণভাবে দেখি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করছে সবুজ উদ্ভিদেরা, সেই খাদ্য তৈরি প্রক্রিয়ার একটা প্রধান উপাদান হচ্ছে কিন্তু কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যতই তার ক্ষতিকারক দিকগুলো বিভিন্ন থাকুক না কেন, তার প্রয়োজনীয়তা বা তার ব্যবহার কিন্তু রয়েছে অসীম। শুধুমাত্র খাদ্য তৈরির ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তার যে প্রয়োজন পড়ছে তা নয়, শিল্পক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে টন টন কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইডটাকে। তো বিভিন্ন যে শিল্পে বিশেষ করে সেই তাহলে কার্বন ডাই অক্সাইডের যে ব্যবহারটা, সেটা কোন কোন ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাসটার ব্যবহার হয়ে থাকে, তো যার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে কিন্তু তৈরি করতে হয়। সে ক্ষতিকারক গ্যাস যদিও তাকে তৈরি করতে হচ্ছে। বিশেষ করে প্রথম ক্ষেত্রে আমরা যদি বলি সার তৈরির ক্ষেত্রে, সার আমরা জানি কৃষি ক্ষেত্রে যে ফসল যে বেশি করে ফলানোর জন্য কৃষকেরা সার প্রয়োগ করে জমিতে, সেই যে সারের মধ্যে প্রধান একটা সার হচ্ছে কিনা ইউরিয়া। বিশেষ করে ইউরিয়া সার, ইউরিয়া যে সারটা তার সংকেত কি CONH2. এই যে সার তৈরির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গঠনগত উপাদানে কার্বন রয়েছে এবং অক্সিজেনও রয়েছে, অর্থাৎ এই ইউরিয়া সারটাকে তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে আমাদের প্রয়োজন হয়। প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 বায়ুমণ্ডলীয় চাপে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়াও একটা গুরুত্বপূর্ণ গ্যাস, এই যে এদের বিক্রিয়ায় করে আমাদেরকে ইউরিয়া প্রস্তুত করা CONH2. এই ইউরিয়া প্রস্তুতির একটা যেহেতু শিল্পে করা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াতে কিন্তু যে সামান্য পরিমাণে জল উৎপন্ন হচ্ছে এর সঙ্গে, এটাকে আমাকে প্রায় 200 ডিগ্রি টেম্পারেচার আমাদেরকে দিতে হচ্ছে এবং 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপ প্রায় লাগে। বায়ুমণ্ডলীয় চাপ কথার অর্থ অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা উভমুখী বিক্রিয়া। তো এইখানে এই বিক্রিয়া সম্পর্কে আমরা যখন উচ্চ ক্লাসে উঠবো, বিক্রিয়া যেগুলো উভমুখী বিক্রিয়া ঘটে থাকে তার সম্পর্কে আমরা জানবো। এই সমস্ত বিক্রিয়াগুলোকে যে বিভিন্ন কন্ডিশনগুলোকে পরিবর্তন করে তাদেরকে কন্ট্রোল করে সঙ্গে সঙ্গে এখানেও একটা অনুঘটকের প্রয়োজন হয়। সেই অনুঘটকটা এখানে আমাদের বইতে দেওয়া নেই। এই অনুঘটকের সঙ্গে এই যে চাপ এবং তাপকে কন্ট্রোল করে কিন্তু আমরা ইউরিয়া গ্যাসটাকে তৈরি করে থাকি। তো এইভাবে ইউরিয়া সার যেটা প্রস্তুত ক্ষেত্রে কিন্তু টন টন কিন্তু কার্বন ডাই অক্সাইডের আমাদের প্রয়োজন পড়ছে। এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে গেলে এখানে একটা 2NH3 দিতে হবে। তো সার তৈরির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু যন্ত্রপাতি, বিশেষ করে কাঁচ তৈরিতে আমাদের লাগে সোডিয়াম কার্বনেট। কিন্তু এই সোডিয়াম কার্বনেট যেটা তৈরির ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড লাগে। যে কাঁচ, এই কাঁচ ছাড়া কিন্তু আধুনিক জগৎ বা আধুনিক সভ্যতা কিন্তু অচল। বিভিন্ন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কাঁচের বিভিন্ন কিন্তু আসবাবপত্র যেমন পাওয়া যাচ্ছে, তাছাড়া আমরা ফিজিক্স ল্যাবরেটরি কিংবা যদি কেমিস্ট্রি ল্যাবে আমরা দেখি বিভিন্ন কাঁচের যন্ত্রপাতি কিন্তু প্রয়োজন। সেই যে কাঁচ উৎপাদনের জন্য কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড পরোক্ষভাবে প্রয়োজন কাঁচ শিল্পে।
তো এই কাঁচ তৈরির একটা প্রধান উপাদান, যে আমাদের কাঁচটাকে তৈরি করা হয় কিন্তু প্রকৃতপক্ষে সোডিয়াম কার্বনেট থেকে, Na2CO3 এই যে যৌগটা থেকে কিন্তু কাঁচ তৈরি করা হলেও এই সোডিয়াম কার্বনেটটাকে প্রস্তুত করতে হয় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড লাগে। তো এইভাবে কাঁচ তৈরি করতে পরোক্ষভাবে আমাদেরকে কিন্তু যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা প্রচুর পরিমাণে আমাদের প্রয়োজন হচ্ছে। তো এছাড়াও আমরা কার্বন ডাই অক্সাইডের ব্যবহার বলতে গেলে বিভিন্ন জায়গায় যখন আমরা দেখি আগুন লেগে যায়, সেই আগুন নেভানোর কাজে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে কিন্তু ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু নিজে জ্বলে না বা জ্বলতেও সাহায্যও করে না, তবে অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্র এই অগ্নি নির্বাপক যন্ত্র অর্থাৎ আগুন নেভানোর কাজে কার্বন ডাই অক্সাইডকে প্রচুর পরিমাণে ব্যবহার করে। তবে এই যে আগুন, বিশেষ করে যখনই কোনো তরল যে পানীয় প্রস্তুত করার সময় কিন্তু এই আগুন নেভানোর কাজটা করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। কোনো ধাতুতে যদি আগুন লাগে তার তাপমাত্রা কিন্তু প্রচুর হয়, কিংবা তেলে যদি আগুন লাগে, কোনো জায়গায় পেট্রোল যে পাম্পে আগুন লেগে গেছে, সেখানে কিন্তু আমরা এই সাধারণ কার্বন ডাই অক্সাইডের সাহায্যে কিন্তু আগুনটাকে নেভাতে পারবো না। অর্থাৎ কোনো ধাতুতে আগুন লাগলে কিংবা তেল জাতীয় কোনো পদার্থে যদি আগুন লেগে যায়, সেই আগুন নেভানোটা কিন্তু এই কার্বন ডাই অক্সাইডের দ্বারা কিন্তু আমরা পারবো না। কারণ কি, সেই যে তাপমাত্রাটা অত্যন্ত বেশি হয় এবং সেই বেশি তাপে কি হয়, কার্বন ডাই অক্সাইডটা নিজে আবার ভেঙে গিয়ে কার্বন আর অক্সিজেন উৎপন্ন করে ফেলে। সেই অক্সিজেন পরোক্ষভাবে বা তখন আগুনটাকে জ্বলতে সাহায্য করে। তো এইভাবে যদিও এটা আমাদের এখানে আলোচনাটা করা হচ্ছে, যদিও বিশেষ করে তরল পানীয় প্রস্তুত করার ক্ষেত্রে বিভিন্ন সময় ছোট ছোট আগুন জ্বালাতে হয়, নেভাতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র হিসাবে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে ব্যবহার করা হয়। সঙ্গে সঙ্গে যে শুষ্ক বরফ প্রস্তুত করতে, শুষ্ক বরফ আমরা এমনি বরফ জানি, জল জমলে তার তাপমাত্রা যখন 0 ডিগ্রি তাপমাত্রার নিচে নেমে যায় জলটা জমে বরফে পরিণত হয়। কিন্তু শুষ্ক বরফ কি জিনিস না, কার্বন ডাই অক্সাইডের যে কঠিন রূপটা সেটাও কিন্তু সাদা রঙের হয়ে থাকে এবং তার বর্ণ অর্থাৎ সেটা বরফের মতো দেখতে হয়, কিন্তু কি হচ্ছে কি যে তার গায়ে হাত দিলে কিন্তু কোনো জলীয় অনুভূতি থাকবে না। সেই যে কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপটা তাকেই বলা হচ্ছে কিন্তু শুষ্ক বরফ। এই শুষ্ক বরফের তাপমাত্রা কিন্তু অত্যন্ত কম, -78 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সে সৃষ্টি করে। অর্থাৎ এইগুলো শুষ্ক বরফ কিন্তু বিভিন্ন সংরক্ষণের কাজে কিন্তু শুষ্ক বরফের প্রচুর ব্যবহার হয়ে থাকছে। তো এই শুষ্ক বরফটাকে তৈরি করা হয় কি করে, অর্থাৎ শুষ্ক বরফ যেটা আমরা বলছি ওটা তৈরি করার প্রক্রিয়াটা কি ধরনের না, শুষ্ক বরফ তৈরি করার প্রথম ধাপে কি করা হয় না, প্রথমে কার্বন ডাই অক্সাইডের উপর প্রচুর চাপ প্রয়োগ করে চাপ দিয়ে ওটাকে তরল কার্বন ডাই অক্সাইডে পরিণত করা হয়। কার্বন ডাই অক্সাইডটাকে তরল করে নেওয়া হয়, চাপ দেওয়া হয়। কত চাপ প্রয়োগ করা হয়, প্রায় 60 অ্যাটমসফিয়ারিক প্রেসার প্রয়োগ করলে যে সাধারণ তাপমাত্রায় কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তরল হয়ে যায়। এই তরল কার্বন ডাই অক্সাইডের উপর থেকে যদি হঠাৎ করে চাপ হ্রাস করা হয়, চাপটা যেটা প্রয়োগ করে রেখেছিলাম হঠাৎ করে চাপ সরিয়ে নিলে কি হবে কি, সেই কার্বন ডাই অক্সাইড অত্যন্ত দ্রুত প্রসারিত হওয়ার চেষ্টা করবে। প্রসারিত হওয়ার সময় কি হবে, নিজের দেহ থেকে সে তাপ শোষণ করে নেবে এবং সে হঠাৎ করে শক্ত হয়ে শুষ্ক বরফে পরিণত হবে। এই শুষ্ক বরফে পরিণত হয়ে গেলে এর তাপমাত্রা অত্যন্ত কমে যায় এবং কঠিন আকার ধারণ করে। এই শুষ্ক বরফটাকে আমরা তাহলে সাধারণ যে বিভিন্ন সংরক্ষণের কাজে এটাকে ব্যবহার করে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি উপরিগত দিক থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যেটা বায়ুমণ্ডলে 1%-এরও কম রয়েছে, তার কিন্তু ব্যবহার করতে হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের তার ব্যবহার করার জন্য লাগছে। তো তাহলে নিশ্চয়ই আমরা এই বায়ুমণ্ডল থেকে এই 1% যেখানে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেই কার্বন ডাই অক্সাইড থেকে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডটাকে আহরণ করে বিভিন্ন কাজে এই সমস্ত কাজগুলোতে কিন্তু ব্যবহার করতে পারবো না, পারলেও অনেক মানে আমাদের কষ্ট পড়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটাকে আমাদেরকে শিল্পক্ষেত্রের কাজের জন্য প্রস্তুত করতে হবে। তো দ্বিতীয় আলোচনাতে এখন চলে আসবো আমরা, যেটা হচ্ছে কিনা কার্বন ডাই অক্সাইডের প্রস্তুতি। কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে আমরা কি করে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন রয়েছে আর অক্সিজেন রয়েছে। তো আমরা
কার্বন আর অক্সিজেন ঘটিত কোনো যৌগ নিশ্চয়ই নিতে হবে, সেখান থেকে আমরা পেতে পারি। তো বিশেষ করে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতির নীতিটাতে কি বলা হচ্ছে, কিভাবে আমরা পেতে পারি না, যে কোনো কার্বনেট বা বাইকার্বনেট, যে কোনো ধাতব কার্বনেট বা বাইকার্বনেট যে যৌগ, সেই যৌগর সঙ্গে, সেই যৌগ থেকে আমরা দেখতে পারি ধাতব কার্বনেট মানে কি, আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট বলি, ম্যাগনেসিয়াম কার্বনেট বলি, কিংবা লেড কার্বনেট বলি, এইগুলো কার্বনেট যৌগ। কিংবা বাইকার্বনেট যদি হয় আমরা বলি সোডিয়াম বাইকার্বনেট, কিংবা ক্যালসিয়াম বাইকার্বনেট, কিংবা পটাশিয়াম বাইকার্বনেট। এই সমস্ত যে বিভিন্ন যৌগগুলো, এইগুলো থেকে কিন্তু আমরা পেতে পারি হচ্ছে সহজে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে। তো নীতিতে কি করা হয় না, সাধারণ তাপমাত্রাতে কার্বনেট বা বাইকার্বনেট এর সঙ্গে যদি কোনো অ্যাসিডকে মেশানো হয়, অ্যাসিড মেশালে এখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পেতে পারি। তো এইটাই হচ্ছে কিন্তু সাধারণ নীতি। এইভাবে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডটাকে পেতে পারি সহজভাবে। না হলেও কি হচ্ছে কি, এই যে কার্বনেট বা ধাতব বাইকার্বনেট যে যৌগগুলোকে, এইগুলোকে যদি আমরা উত্তপ্ত করি, এইগুলোকে যদি উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করলেও কিন্তু সেখান থেকে আমরা যে এই যে ধাতব বাইকার্বনেট ও কার্বনেটগুলো উত্তপ্ত হয়ে ভেঙে গিয়ে সেখান থেকেও আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকেও পেতে পারি। তো এই রকম ভাবে আমরা কতগুলো পদ্ধতিতে কিন্তু যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে পেতে পারি। তো আমরা একটার পর একটা আলোচনা করব, এবং এক্ষেত্রে আমরা দেখব যে যদিও নীতিগতভাবে যে কোনো কার্বনেট বা যে কোনো বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিড মেশালে কার্বন ডাই অক্সাইড গ্যাস পেতে পারি, তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাসিডটাকে নির্বাচন করতে হবে, বা যে কার্বনেট লবণগুলোকে নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণটা কি, আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা অ্যাসিড মেশাবো, তাহলে আমরা ধরো সাপোজ বলছি যে ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে আমরা ধরো সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছি, H2SO, তাহলে নীতিগতভাবে এখান থেকে আমি কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবো। আর কি পাবো, ক্যালসিয়াম সালফেট পাবো, ক্যালসিয়াম সালফেট পাবো, আর হচ্ছে কি জল পাবো। কিন্তু এই নীতিগতভাবে যদিও এখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পাবো, তবুও কিন্তু এটা আমরা বেশিক্ষণ ধরে করতে পারবো না। কারণ কি, এই ক্যালসিয়াম সালফেট এটা জলে অদ্রাব্য একটা সাদা রঙের অদ্রাব্য পদার্থ, সেইটা কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেটের উপর আস্তে আস্তে থিতিয়ে পড়ে তাকে ঘিরে ফেলবে, তখন ধীরে ধীরে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো যদিও নীতিগতভাবে আমরা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে তৈরি করতে পারি, কিন্তু আমরা ব্যবহারটা করব না, কারণ দীর্ঘক্ষণ ধরে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পাবো না। পরিবর্তে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, HNO3 কিংবা HCl এগুলো ব্যবহার করি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলে আমরা কি পাবো, ক্যালসিয়াম ক্লোরাইড পেয়ে যাব, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল পেয়ে যাব। আর যদি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি তাহলে পাবো কি, ক্যালসিয়াম নাইট্রেট পেয়ে যাব প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল পেয়ে যাব। তো এইভাবে আমাদেরকে কিন্তু নীতিগতভাবে প্রস্তুত করার সময় কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেমন ভাবে বললাম, এই পদ্ধতিতে আমরা বেশিক্ষণ করতে পারবো না, যেহেতু আমরা এইগুলো নির্বাচন করব না। বিপরীত ক্রমে এইগুলো নির্বাচন করতে পারি, কিন্তু হচ্ছে কি, আবার ক্যালসিয়াম যে ক্লোরাইডটা, এটাও কিন্তু একটা অদ্রাব্য যে যৌগ। এই ক্যালসিয়াম যে ক্লোরাইড সম্ভবত এটা আমরা কি ব্যবহার করতে পারবো, হ্যাঁ পারবো, ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে এটাকে আমরা করতে পারি। তো ঠিক একইভাবে আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে এইভাবে অ্যাসিডের বিক্রিয়া করে আমরা করসপন্ডিং বিক্রিয়াগুলো আমরা পেতে পারি। ঠিক একইভাবে আমরা বাইকার্বনেট লবণগুলোর সঙ্গেও যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তো সেখান থেকেও ঠিক একই রকম ভাবে আমরা লবণ একটা পাবো, জল পাবো, সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাসকেও পাবো। তো এইভাবে কয়েকটা বিক্রিয়া কিন্তু বইতে দেওয়া রয়েছে। তো প্রথম নীতি হচ্ছে কি, যে কোনো কার্বনেট বা বাইকার্বনেট লবণগুলোকে যদি অ্যাসিডের সঙ্গে মেশাই, সেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। দ্বিতীয় একটা পরীক্ষা যেভাবে আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারি, দ্বিতীয় একটা নীতি হচ্ছে কি, যে এই কার্বনেট বা বাইকার্বনেট লবণগুলোকে যদি উত্তপ্ত করা যায়, তাহলে নীতির 1 নম্বর নীতির মধ্যে আমরা এটা চলে আসি। দ্বিতীয় নম্বর নীতিতে আমরা যদি এই কার্বনেট বা বাইকার্বনেট গুলোকে যদি উত্তপ্ত করি,
যদি উত্তপ্ত করলে ওখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পাবো। তো এক্ষেত্রেও উত্তপ্ত করার যে বিক্রিয়াগুলো বইতে দেওয়া রয়েছে, নিশ্চয়ই এগুলো তোমরা বুঝতে পারবো। যে কোনো একটা বিক্রিয়াগুলোকে আমরা লিখে দিচ্ছি। যে কোনো ধরো আমাদের বইতে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে উত্তপ্ত করলে দেখতে পাচ্ছ ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কিংবা সোডিয়াম বাইকার্বনেট, এই যে মৌলটাকে যদি উত্তপ্ত করা হয় সোডিয়াম কার্বনেট উৎপন্ন করছে এবং কার্বন ডাইঅক্সাইড এবং সঙ্গে সঙ্গে জল উৎপন্ন করছে। কিংবা তবে কিছু কিছু যে কার্বনেট বা বাইকার্বনেট লবণগুলো সব কিন্তু কঠিন অবস্থায় পাওয়া যায় না, যেমন কি এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট কিংবা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এই যে বাইকার্বনেট লবণগুলোর কথা বলছি, যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট কিংবা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এইগুলো কিন্তু যে কঠিন অবস্থায় পাওয়া যায় না, এদেরকে তরল অবস্থায় নিয়ে সেই তরলটাকে যদি যে উত্তপ্ত করা হয় সেখান থেকে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে পেয়ে যাব। বোঝা গেছে? তো এইভাবে আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে পেতে পারি। তাছাড়া আমরা সহজ পদ্ধতিতে কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা পেতে পারি, যে সহজ পদ্ধতিতে আমরা যদি কার্বনকে বাতাসে পুড়াই, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সহজেই কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাব। তো এইভাবে বিভিন্নভাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে তৈরি করে বিভিন্ন চাহিদাগুলোকে মেটানো হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে এই যে কার্বনেট বা বাইকার্বনেট বা অ্যাসিডগুলো নেওয়া হচ্ছে, কোনো ক্ষেত্রে জলীয় দ্রবণ করা হচ্ছে, কোনো ক্ষেত্রে উত্তপ্ত করা হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড কখন পাবো, যদি অ্যাসিডের গাঢ়ত্বটাকে বেশি করে নিই, কিংবা যখনই এদের এই সমস্তগুলো পদার্থ বাইকার্বনেটের জলীয় দ্রবণগুলো নিচ্ছিলাম তাদের যদি গাঢ় জলীয় দ্রবণ নিয়ে থাকি তাহলে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পাবো। অর্থাৎ কি আমাদের বিক্রিয়ক পদার্থগুলোকে আমরা তাদের যদি কন্ডিশনগুলো অর্থাৎ তাদের গাঢ়ত্ব, তীব্রতা, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা কন্ট্রোল করি আরও বেশি বেশি কার্বন ডাইঅক্সাইডটাকে পাবো। তো এইটা তো গেল হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সাধারণত শিল্পের জন্য যে কার্বন ডাইঅক্সাইডগুলোকে এইভাবে সাধারণত প্রস্তুত করে নেওয়া হয়। তবে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইডটাকে কি করে প্রস্তুত করা হয়, অর্থাৎ এরপরে আমরা প্রস্তুতির দিকে চলে আসছি পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি। পরীক্ষাগারে কি করে তৈরি করা হয়, অর্থাৎ পরীক্ষাগারে যেখানে আমরা প্রয়োজন মতো এবং বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইডটা পাবো সেটা আমরা কি করে করব। তো এক্ষেত্রেও সেই একই নীতি নিয়ে একটা আমরা সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডটাকে তৈরি করব। যে কোনো একটা কার্বনেট লবণ হিসাবে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট লবণ সঙ্গে সঙ্গে যদি লঘু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নিয়ে থাকি, নিয়ে সাধারণ তাপমাত্রায় ওদেরকে মেশালে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবো। তো পরীক্ষাগারে করার জন্য আমাদের একটা কাঁচের যে উল্ফ বোতল বলে দুমুখওয়ালা বোতল একটা আমাদেরকে নিতে হয়। সেই দুমুখওয়ালা বোতলের মধ্য দিয়ে একটার মধ্য দিয়ে অ্যাসিডটাকে ঢালার জন্য দীর্ঘনাল ফানেল আর অপর একটা যে মুখ দিয়ে নির্গম নল লাগানো হয়, সেই নির্গম নলের অপর দিকটা একটা গ্যাস জারের নিচের দিকে পাঠানো থাকছে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এক্ষেত্রে সহজভাবে কিন্তু এই গ্যাস জারে জমা হয়। কারণ কি, কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা এটা কিন্তু বাতাসের চেয়ে ভারী গ্যাস। যখন এই গ্যাস উৎপন্ন হবে এবং নিচে যেহেতু ভারী গ্যাস তাহলে বায়ুকে পাঠিয়ে দেবে উপরের দিকে, তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাসটা এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস জমা হবে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস যত ধীরে ধীরে নিচে জমা হতে থাকবে বায়ু কিন্তু ধীরে ধীরে ঊর্ধ্বর দিকে অপসারিত হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা এই যে বিক্রিয়ক পদার্থ হিসাবে কাকে কাকে নিয়েছি, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই বিক্রিয়াতে কিন্তু আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে সালফিউরিক অ্যাসিড নিতাম, লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে কিন্তু এই যে লঘু সালফিউরিক অ্যাসিড নিলে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করে যাবে, যেটা কিনা এই ক্যালসিয়াম কার্বনের উপর তারপর আস্তরণ ফেলে দেবে, দিলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়ে হয়ে এখান দিয়ে নির্গম নল হয়ে এখানে গ্যাস জারে জমা হচ্ছিল, সে কিন্তু উৎপন্ন হওয়াটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। তো পরীক্ষাগারে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে প্রস্তুত করার জন্য আমাদেরকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে বিশেষ করে নির্বাচন করা হয়ে থাকে। তো এখান থেকে নিশ্চয়ই যে কতগুলো প্রশ্ন যেগুলো করতে পারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যবহারগুলি আলোচনা করো। এত বড় প্রশ্ন যদি নাও পড়ে, ধরো যদি বলতে পারে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড শতকরা কত শতাংশ রয়েছে, কিংবা যে কার্বন ডাইঅক্সাইড কাঁচ তৈরির ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়ে থাকে, কিংবা সার তৈরির ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কিভাবে ব্যবহার করা হয়ে থাকে, কিভাবে শুষ্ক বরফ তৈরি করা হয়ে থাকে, শুষ্ক বরফের তাপমাত্রা কত, এর
যে কিভাবে এটা শুষ্ক বরফ বলে বলা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো, কিংবা এর যে প্রস্তুতির যে বিভিন্ন বিক্রিয়াগুলো। এখানে আমাদের প্রশ্ন দেবে যে বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশানো হলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। তো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো আমরা পরীক্ষায় পেতে পারি। তোমরা এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলো আজকে যেগুলো আলোচনাটা করলাম সেটা কিন্তু বইতে ভালো করে তোমরা পড়বে।